হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 6 সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটকের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো আমি আজ তোমাদের সামনে এই নাটক থেকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনা করব। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা এই ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন, মেবার পতন নাটকটির রচয়িতা কে? উত্তর হবে মেবার পতন নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, নাট্যকারের কালসীমা লেখো। উত্তর হবে নাট্যকারের কালসীমা হল 1863 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, কালের দিক থেকে তিনি কার কার সমকালীন নাট্যকার ছিলেন? উত্তর হচ্ছে কালের দিক থেকে তিনি গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যজীবনের প্রথমাংশ প্রমুখের সমকালীন নাট্যকার ছিলেন। পরের প্রশ্ন, মেবার পতন কি জাতীয় নাটক? উত্তর হবে মেবার পতন ঐতিহাসিক জাতীয় নাটক। পরবর্তী প্রশ্ন, এই নাটকটির প্রকাশকাল কত? উত্তর হবে এই নাটকটির প্রকাশকাল হল 1908 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, নাটকে স্ত্রী চরিত্র কটি ও তাদের নাম লেখো। উত্তর হবে নাটকে স্ত্রী চরিত্র 4টি, তাদের নাম হল রানী রুক্মিণী হচ্ছে রানা অমর সিংহের স্ত্রী, মানসী রানা অমর সিংহের কন্যা, সত্যবতী সত্যব সিংহের কন্যা, কল্যাণী গোবিন্দ সিংহের কন্যা ও মহাবত খাঁর স্ত্রী। এরপরের প্রশ্ন, নাটকটি কত অঙ্ক বিশিষ্ট নাটক? উত্তর হবে নাটকটি পঞ্চাঙ্গ বিশিষ্ট নাটক, মানে 5টি অঙ্গ আছে এই নাটকের মধ্যে। ঠিক আছে, প্রথম অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে প্রথম অঙ্কে 8টি দৃশ্য রয়েছে। এর পরের প্রশ্ন, দ্বিতীয় অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে দ্বিতীয় অঙ্কে 60টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, তৃতীয় অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে তৃতীয় অঙ্কে 5টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, চতুর্থ অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে চতুর্থ অঙ্কে 6টি দৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, পঞ্চম অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে পঞ্চম অঙ্কে 8টি দৃশ্য রয়েছে। এর পরের প্রশ্ন, নাটকে সর্বমোট কটি দৃশ্য সংখ্যায় সমগ্র নাটকটি পরিবেশন করেছেন? উত্তর হবে নাটকে সর্বমোট 34টি দৃশ্য সংখ্যায় সমগ্র নাটকটি পরিবেশন করেছেন। এরপরের প্রশ্ন, আলোচ্য নাটকের মূল বক্তব্য বা রুট আইডিয়াটা কি ছিল? উত্তর হবে আলোচ্য নাটকের মূল বক্তব্য ছিল স্বজন দেশ ডুবিয়া যাক, আবার তোরা মানুষ হ। এর পরের প্রশ্ন, নাটকের কেন্দ্রীয় বক্তব্য প্রচারের জন্য নাট্যকার কটি পক্ষে চরিত্রগুলিকে বিন্যস্ত করে বৃত্ত রচনা করেছেন? উত্তর হবে নাটকের কেন্দ্রীয় বক্তব্য প্রচারের জন্য নাট্যকার 2টি পথে চরিত্রগুলিকে বিন্যস্ত করে বৃত্ত রচনা করেছেন, যথা মূল পথ অর্থাৎ একদিকে রয়েছে মোগল সাম্রাজ্য ও তার প্রতিনিধি জাহাঙ্গীর, অপরপক্ষ হল মেবার ও তার প্রতিনিধি অমর সিংহ। এরপরের প্রশ্ন, মোগল পথে কারা আছেন? উত্তর হবে রাজপুত রাজ গজসিংহ, সগর সিংহের পুত্র মোগল সেনাপতি মহাবত খাঁ।
পরের প্রশ্ন, মেবার পক্ষে কারা আছেন? উত্তর হবে মেবার পক্ষে আছেন গোবিন্দ সিংহ, সগর সিংহের কন্যা সত্যবতী ও বিভিন্ন রাজপুত সামন্ত যোদ্ধারা। এবার প্রথম অঙ্ক থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো, মানে প্রথম অঙ্কে কি কি আমরা প্রশ্ন পাবো, ঠিক আছে? তো প্রথম অঙ্কের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় ছিল? উত্তর হবে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান গোবিন্দ সিংহের কুটির ছিল। পরের প্রশ্ন, কাল সময় কি ছিল? উত্তর হবে কাল সময় মধ্যাহ্ন ছিল। মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে? পরের প্রশ্ন, গোবিন্দ সিংহ কে ছিলেন? উত্তর হবে গোবিন্দ সিংহ রানা অমর সিংহের সেনাপতি ছিলেন। পরের প্রশ্ন, অজয় সিংহ কে ছিলেন? উত্তর হবে অজয় সিংহ গোবিন্দ সিংহের পুত্র ছিলেন। পরের প্রশ্ন, প্রথম দৃশ্যের প্রথম সংলাপ কার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে? উত্তর হবে প্রথম দৃশ্যের প্রথম সংলাপ গোবিন্দ সিংহের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। পরের প্রশ্ন, সংলাপটি কি ছিল? উত্তর হবে সংলাপটি ছিল মোগল সৈন্য মেবার আক্রমণ করতে এসেছে এ কথা রানা কার কাছে শুনেছেন অজয়। পরের প্রশ্ন, রানা চরিত্রের পরিচয় দাও। উত্তর হবে রানা হলেন মেবারের সম্রাট রানা অমর সিংহ। পরের প্রশ্ন, রানার ইচ্ছা কি ছিল? উত্তর হবে তার ইচ্ছা ছিল সমস্ত সামন্তদের নিয়ে একটি সন্ধি স্থাপন করা। সেই উপলক্ষে তিনি তার সমস্ত সামন্তদের সঙ্গে ডেকে পাঠিয়েছেন। গোবিন্দ সিংহকেও ডেকে পাঠিয়েছিলেন, ঠিক আছে? পরের প্রশ্ন, গোবিন্দ সিংহকে ডাকবার গুরু উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে সন্ধি সম্বন্ধে মন্ত্রণা করা। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহ তার পুত্রকে কত বছর ধরে যুদ্ধ করবার কথা বলেছেন? উত্তর হবে গোবিন্দ সিংহ তার পুত্রকে ৫৫ বছর ধরে যুদ্ধ করবার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, মেবারের ধ্বজার বর্ণ কি প্রকার? উত্তর হবে মেবারের ধ্বজার বর্ণ রক্ত লাল প্রকার। পরের প্রশ্ন, সেই ধ্বজা কত বর্ষ ধরে মেবারের গিরিপ্রকারের সদর্পে উড়ছিল? উত্তর হবে সেই ধ্বজা ১৭ বর্ষ ধরে মেবারের গিরিপ্রকারের সদর্পে উড়ছিল। পরের প্রশ্ন, না হাত কাঁপে বুঝি আর তোর মর্যাদা রক্ষা করতে পারি না, বড়ই বৃদ্ধ হয়েছি, কার উদ্দেশ্যে এ বাক্য? উত্তর হবে মর্যাদা রক্ষা করতে সেনাপতি গোবিন্দ সিংহ তার প্রাণ সমপ্রিয় তরবারির উদ্দেশ্যে এ কথা বলেছে। পরের প্রশ্ন, কল্যাণী চরিত্রের পরিচয় কি? উত্তর হবে কল্যাণী চরিত্রের পরিচয় গোবিন্দ সিংহের কন্যা ও মহাবত খাঁর স্ত্রী। পরের প্রশ্ন, দেখো কল্যাণী কি ভয়ঙ্কর, কি সুন্দর, এ কি চায় জানিস? তরবারি কি চায় বলে গোবিন্দ সিংহ মনে করেন? উত্তর হবে তরবারি মুসলমানের রক্ত চায় বলে গোবিন্দ সিংহ মনে করেন। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহের মুসলমানদের প্রতি আক্রোশ ছিল কেন? উত্তর হবে গোবিন্দ সিংহের স্বাধীন মেবার রাজ্যকে গ্রাস করার জন্য মোগল জাতির বারবার আক্রমণের কারণ। পরের প্রশ্ন, কোষবদ্ধ কথার অর্থ কি? উত্তর হবে কোষবদ্ধ কথার অর্থ তরবারি খাপে ঢুকিয়ে রাখা। এরপরের প্রশ্ন, কিন্তু হায় আজ বড়ই বৃদ্ধ হয়েছি কল্যাণী, বড়ই বৃদ্ধ হয়েছি, এ আক্ষেপ কার? উত্তর হবে মেবারের সেনাপতি গোবিন্দ সিংহের, যিনি ১৭ বর্ষ ধরে যুদ্ধ করে মেবারকে মোগলদের আক্রমণের হাত থেকে রক্ষা করে এসেছেন। পরের প্রশ্ন, দ্বিতীয় দৃশ্যের স্থান কোথায় ছিল? উত্তর হবে দ্বিতীয় দৃশ্যের স্থান উদয়পুরের পথ ছিল। পরের প্রশ্ন, এই দৃশ্যের সময় কখন ছিল? উত্তর হবে এই দৃশ্যের সময় অপরাহ্ন ছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় দৃশ্য শুরু হয়েছিল কি দিয়ে? উত্তর হবে দ্বিতীয় দৃশ্য শুরু হয়েছিল সত্যবতী ও চারণের দলের একখানি গীত দিয়ে। পরবর্তী প্রশ্ন, সত্যবতী চরিত্রের পরিচয় কি?
উত্তর হবে মেবারের রানা অমর সিংয়ের জ্যেষ্ঠদাত সগর সিংয়ের কন্যা হলেন সত্যবতী। পরবর্তী প্রশ্ন, গীতের পর সত্যবতীর প্রথম সংলাপ কার উদ্দেশ্যে ছিল? উত্তর হবে গীতের পর সত্যবতীর প্রথম সংলাপ সেনাপতি গোবিন্দ সিংহের পুত্র অজয়ের উদ্দেশ্যে ছিল। পরের প্রশ্ন, সংলাপটি কি ছিল? উত্তর হবে তুমি একজন রাজসৈনিক। পরের প্রশ্ন, মেবারের সৈন্যাধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে মেবারের সৈন্যাধ্যক্ষ গোবিন্দ সিংহের পুত্র অজয় সিংহ ছিলেন। পরের প্রশ্ন, তৃতীয় দৃশ্যের স্থান ও সময় উল্লেখ করো। উত্তর হবে তৃতীয় দৃশ্যের স্থান উদয়পুর, মেবারের রাজসভা, কাল প্রভাত, মানে সময় হচ্ছে প্রভাত মানে সকাল। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মেবার আক্রমণ করতে এসেছিল? উত্তর হবে সম্রাট জাহাঙ্গীর মোগল সম্রাট মেবার আক্রমণ করতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, রাজপুত রানা অমর সিংহের পিতার নাম কি? উত্তর হবে রাজপুত রানা অমর সিংহের পিতার নাম স্বর্গীয় রানা প্রতাপ সিংহ। পরের প্রশ্ন, প্রতাপ সিংহের প্রয়াণ হবার কারণ কি ছিল? উত্তর হবে প্রতাপ সিংহের প্রয়াণ হবার কারণ মেবারের স্বাধীনতা রক্ষার জন্য তিনি প্রাণ বিসর্জন করেছিলেন। পরের প্রশ্ন, রানা অমর সিংহ মোগলদের কাছে সন্ধি করতে চাইছিল কেন? উত্তর হবে মেবারবাসীরা কয়েক বছরে ধনী, সুখী, সম্পদশালী হয়েছে। রাজ্যে একটা গভীর শান্তি বিরাজ করছিল এবং একটা কর দিলেই যুদ্ধের মতো একটা নারকীয় হত্যাকাণ্ড থেকে রেহাই পাওয়া যাবে। সেই কারণেই মেবার রাজ রানা অমর সিংহ মোগলদের কাছে সন্ধি করতে চাইছিল। পরবর্তী প্রশ্ন, মেবার রাজপুতরা কার বংশধর ছিলেন? উত্তর হবে মেবার রাজপুতরা ভগবান রামচন্দ্রের বংশধর ছিলেন। পরের প্রশ্ন, ঈশ্বর দুঃখ সহিবার ক্ষমতাটুকুও কেড়ে নিলে, কে এই উক্তি কার উদ্দেশ্যে করেছিল? উত্তর হবে ঈশ্বর দুঃখ সহিবার ক্ষমতাটুকুও কেড়ে নিলে, এই উক্তি গোবিন্দ সিংহের উদ্দেশ্যে করেছিল। পরের প্রশ্ন, মোগল দূত তোমাদের সেনাপতিকে বলো যে আমরা সন্ধি করতে প্রস্তুত, কার উক্তি? উত্তর হবে মোগল দূত সেনাপতিকে বললে আমরা সন্ধি করতে প্রস্তুত, মেবারের রানা অমর সিংহের উক্তি। পরের প্রশ্ন, সামন্তগণ তোমরা যুদ্ধের জন্য সাজো, রানা যদি তোমাদের যুদ্ধে নিয়ে যেতে অঙ্গীভূত হন আমি তোমাদের সেনাপতি হব, এই উক্তি কে করেছিল? উত্তর হবে সামন্তগণ তোমরা যুদ্ধের জন্য সাজো, রানা যদি তোমাদের যুদ্ধে নিয়ে যেতে অঙ্গীভূত হন আমি তোমাদের সেনাপতি হব, এই উক্তিটি সত্যবতী করেছিল। পরের প্রশ্ন, রানার নিকটে সত্যবতী নিজের কি পরিচয় দিয়েছিল? উত্তর হবে সে একজন চারণী, সে মেবারের গ্রামে উপত্যকায় চারণ মহিমা গেয়ে বেড়ান। পরের প্রশ্ন, কোন প্রাসাদ কুঞ্জে শুয়ে রানা বিলাসের স্বপ্ন দেখেছেন? উত্তর হবে উদয় সাগরে প্রাসাদ কুঞ্জে শুয়ে রানা বিলাসের স্বপ্ন দেখেছেন। পরের প্রশ্ন, কার কথা শুনে রানা অমর সিংহের সেনাপতি গোবিন্দ সিংহের দেহে নব যৌবনের তেজ ফিরে এলো? উত্তর হবে সত্যবতীর কথা শুনে রানা অমর সিংহের সেনাপতি গোবিন্দ সিংহের দেহে নব যৌবনের তেজ ফিরে এলো। পরের প্রশ্ন, চতুর্থ দৃশ্যের স্থান ও সময় উল্লেখ করো। উত্তর হবে চতুর্থ দৃশ্যের স্থান আগ্রায় মহাবত খাঁর গৃহ, সময় প্রভাত। পরের প্রশ্ন, চতুর্থ দৃশ্য কি দিয়ে শুরু হয়েছে? উত্তর হবে চতুর্থ দৃশ্য শুরু হয়েছে সেনাপতি মহাবত খাঁ ও মোগল সৈন্যাধ্যক্ষ আবদুল্লাহ দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথোপকথন করছিল। পরের প্রশ্ন, কোন উক্তি দিয়ে এই দৃশ্যের আরম্ভ? উত্তর হবে মহাবত দৃশ্যের আরম্ভ হেদায়েত সেনাপতি হয়ে গিয়েছে। পরের প্রশ্ন, হেদায়েতকে সম্রাট কতজন সৈন্য দিয়েছিলেন? উত্তর হবে হেদায়েতকে সম্রাট 50,000 জন সৈন্য দিয়েছিলেন। পরের প্রশ্ন, মেবার কার জন্মভূমি ছিল? উত্তর হবে মেবার সেনাপতি মহাবত খাঁর জন্মভূমি ছিল। পরের প্রশ্ন, আজকাল তো গুণের পুরস্কার হচ্ছে না, গুণের তিরস্কার হচ্ছে,
আজ এই আর্দ্র আবর্জনার যত ছত্রাক ফুঁড়ে বেরোচ্ছে, কার উক্তি? উত্তর হবে হেদায়েত সেনাপতি হয়েছেন এই বার্তা মহাবত খাঁর নিকটে এলে মহাবত খাঁর এই প্রকার উক্তি। পরের প্রশ্ন, হেদায়েত আলী খাঁর পরিচয় কি? উত্তর হবে হেদায়েত আলী খাঁর পরিচয় তিনি সম্রাটের ভগ্নীর পুত্র। পরের প্রশ্ন, হেদায়েত আলী খাঁর শ্যালকের নাম কি? উত্তর হবে হেদায়েত আলী খাঁর শ্যালকের নাম এনায়েত খাঁ। পরের প্রশ্ন, চতুর্থ দৃশ্য সমাপ্ত হয়েছে কার কোন উক্তি দিয়ে? উত্তর হবে এ উত্তম, হেদায়েত আলী খাঁ সেনাপতি এত একটা তামাশা মন্দ নয়। ধরে বেঁধে যদি ভিক্ষুককে নিয়ে জরির আসনওয়ালা ঘোড়ার পিঠে চড়িয়ে দেওয়া যায় সে কতকটা এরকম হয় বটে। পরের প্রশ্ন, পঞ্চম দৃশ্যের স্থান ও কাল কোথায়? উত্তর হবে পঞ্চম দৃশ্যের স্থান মোগল শিবির ও কাল মধ্যাহ্ন। পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে এই দৃশ্যের সূত্রপাত? উত্তর হবে মোগল সৈন্যাধ্যক্ষ খাখানান হেদায়েত আলী খাঁ বাহাদুর ও তার অধীন কর্মচারী হুসেন শিবির প্রান্তে গল্প করছিলেন। পরের প্রশ্ন, কোন সংলাপ দিয়ে এই রচনার সূত্রপাত? উত্তর হবে এই কাফেরগুলোকে জয় করা হুসেন হেও দুখানা মোরব্বা খাওয়ার চেয়েও সোজা। পরবর্তী প্রশ্ন, মোগল সাম্রাজ্য সমগ্র মুসলমান সাম্রাজ্যগুলির মধ্যে কত বছর ধরে সমানভাবে মাথা উঁচু করে টিকেছিল? উত্তর হবে মোগল সাম্রাজ্য সমগ্র মুসলমান সাম্রাজ্যগুলির মধ্যে 700 বছর ধরে সমানভাবে মাথা উঁচু করে টিকেছিল। পরের প্রশ্ন, সম্রাটের আকবরের সেনাপতির নাম কি ছিল? উত্তর হবে সম্রাটের আকবরের সেনাপতির নাম মানসিংহ ছিল। পরের প্রশ্ন, খানসামা কোন খাবারটি তৈরি করে এনেছিল? উত্তর হবে খানসামা মুরগির কোপ্তা খাবারটি তৈরি করে এনেছিল। পরের প্রশ্ন, মোগল সৈন্যাধ্যক্ষ খানান হেদায়েত আলী খাঁ বাহাদুর মজার ছলে কিসের কাবাব বানাবার কথা বলেছিলেন? উত্তর হবে মোগল সৈন্যাধ্যক্ষ খাখানান হেদায়েত আলী খাঁ বাহাদুর মজার ছলে ভেড়ার কাবাব বানাবার কথা বলেছিলেন। উত্তর হবে পরের প্রশ্ন, রাজপুতরা কিসের পাল বলে হেদায়েত আলী খাঁ তাচ্ছিল্য ভরে মন্তব্য করেছিলেন? উত্তর হবে ভেড়ার। এই রাজপুত তারা তো একটা ভেড়ার পাল। পরের প্রশ্ন, হেদায়েত আলী খাঁর অধীন কর্মচারীটির কি নাম ছিল? উত্তর হবে হেদায়েত আলী খাঁর অধীন কর্মচারীটির হুসেন নাম ছিল। পরের প্রশ্ন, পঞ্চম দৃশ্যের সমাপ্ত সূচক সংলাপটি কি ছিল? উত্তর হবে এই কাফেরগুলোকে জয় করা। হে গোটা 2 পটকা আওয়াজ করলে কে কোথায় দৌড় দেবে এখনই, এদের সঙ্গে আবার যুদ্ধ? পরের প্রশ্ন, ষষ্ঠ দৃশ্যের স্থান ও কাল পটভূমি কি ছিল? উত্তর হবে ষষ্ঠ দৃশ্যের স্থান উদয়পুরের সাগরের তীর ও কাল পটভূমি প্রভাত ছিল। পরের প্রশ্ন, ষষ্ঠ দৃশ্য শুরু হয়েছিল কি দিয়ে? উত্তর হবে মেবার রাজকন্যা রানা অমর সিংহের কন্যা মানসীর গীত দিয়ে। পরের প্রশ্ন, জয়াভরীর চেয়েও প্রবল, মাতার আশীর্বাদের চেয়েও স্নিগ্ধ, শিশুর প্রথম উচ্চারিত বাণীর চেয়েও মধুর কি? উত্তর হবে জয়াভরীর চেয়েও প্রবল, মাতার আশীর্বাদের চেয়েও স্নিগ্ধ, শিশুর প্রথম উচ্চারিত বাণীর চেয়েও মধুর ভিখারিনীর জয় হোক কথাটি। পরের প্রশ্ন, সন্ন্যাসীর মাতার নাম কি? উত্তর হবে সন্ন্যাসীর মাতার নাম রানী রুক্মিণী। পরের প্রশ্ন, রানী রুক্মিণী তার কন্যা মানসীর বিয়ের সম্বন্ধ করেছিলেন কোথায়? উত্তর হবে রানী রুক্মিণী তার কন্যা মানসীর বিয়ের সম্বন্ধ করেছিলেন যোধপুরের রাজার ছেলের সঙ্গে। পরের প্রশ্ন, মানসী কোথায় যেতে চাইছিলেন? উত্তর হবে অজয় সিংহের সৈন্যের সঙ্গে তাকে রক্ষা করতে। পরের প্রশ্ন, সপ্তম দৃশ্যের স্থান ও কাল কি ছিল? উত্তর হবে সপ্তম দৃশ্যের স্থান মেবার যুদ্ধক্ষেত্র ও কাল সন্ধ্যা ছিল। পরের প্রশ্ন, পটভূমি কি ছিল? উত্তর হবে হেদায়েত আলী ও তার সঙ্গী হুসেন নিজেদের মধ্যে শিবিরের অভ্যন্তরে কথোপকথন করছিলেন। বাইরে যুদ্ধের কোলাহল হচ্ছিল। দ্বারদেশে 2 সৈনিক মুক্ত তরবারি হস্তে দাঁড়িয়েছিলেন।
পরের প্রশ্ন, কতজন মেবার সৈন্য হবে বলে মোগল সৈন্যাধ্যক্ষ সহচর হুসেন মনে করেছিল? উত্তর হবে মেবার সৈন্য হবে বলে মোগল সৈন্যাধ্যক্ষ সহচর হুসেন মনে করেছিল তার আন্দাজ 50,000 হবে। এরপরে আসি দ্বিতীয় অঙ্কে যেসব আমরা কোশ্চেন এবং অ্যান্সার পাবো সেগুলো। ঠিক আছে, এবার দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃষ্টির স্থান কোথায় ছিল? উত্তর হবে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃষ্টির স্থান আগ্রায় রাজা সগর সিংহের গৃহকক্ষ ছিল। পরের প্রশ্ন, রাজা সগরের দৌহিত্র কে ছিলেন? উত্তর হবে রানা অরুণ সিংহ, যিনি সত্যবতীর পুত্র এবং মহাবত খাঁর ভাগিনেয়। পরের প্রশ্ন, মহর্ষি বাল্মীকি কোন যুগে জন্মেছিলেন? উত্তর হবে মহর্ষি বাল্মীকি ত্রেতা যুগে জন্মেছিলেন। পরের প্রশ্ন, অরুণ সিংহের মাতা সত্যবতী কিভাবে হারিয়ে গিয়েছিলেন? উত্তর হবে তিনি একজন সকালে উঠে মেবার মেবার বলে চেঁচিয়ে উঠেছিল, আবার সন্ধ্যার সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের প্রশ্ন, তার পিতার অন্তর্ধান রহস্য কি ছিল? উত্তর হবে রাজা সগর সিংহ জানিয়েছিলেন তিনি চিরকালে একটু খ্যাপাটে ধরনের ছিলেন। সে মহারাজ গজসিংহের গুজরাট যুদ্ধে গিয়ে মারা গিয়েছিল। পরের প্রশ্ন, সগর সিংহের ভাই কে ছিলেন? উত্তর হবে সগর সিংহের ভাই রানা প্রতাপ সিংহ ছিলেন। পরের প্রশ্ন, আপনার মুসলমান হওয়া উচিত ছিল, যিনি হিন্দু হয়ে রামায়ণ পড়েননি তার মুসলমান হওয়াই ঠিক। কথাটি কে কার উদ্দেশ্য করে বলেছিল? উত্তর হবে আপনার মুসলমান হওয়া উচিত ছিল, যিনি হিন্দু হয়ে রামায়ণ পড়েননি তার মুসলমান হওয়াই ঠিক অরুণ সিংহ তার দাদামশাই সগর সিংহকে উদ্দেশ্য করে বলেছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় দৃশ্যের কি দিয়ে সূচনা হয়েছিল? উত্তর হবে দ্বিতীয় দৃশ্যের উদয়পুরের রাজ অন্তপুরে মানসীর গান দিয়ে সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, ও যে কে আমি জানি না, আমি ওকে এখনো চিনতে পারিনি, ও কোথা থেকে এসেছে আমি বুঝতে পারছি না, কার সম্পর্কে এই উক্তি? উত্তর হবে রানা অমর সিংহের এই উক্তি তার কন্যা মানসী সম্পর্কে। পরের প্রশ্ন, বীরের রক্তই জাতিকে উর্বর করে, দুঃখ সে দেশের নয়। রানা, যে দেশের বীর মরে দুঃখ সেই দেশের, যে দেশের বীর মরে না, কার এই উক্তি? বীরের রক্তই জাতিকে উর্বর করে, দুঃখ সে দেশের নয়। রানা, যে দেশের বীর মরে দুঃখ সেই দেশের, যে দেশের বীর মরে না, সত্যবতীর এই উক্তি। পরের প্রশ্ন, তৃতীয় দৃশ্য কার কোন সংলাপ দিয়ে শুরু হয়েছে? উত্তরটি হবে তৃতীয় দৃশ্য মোগল সৈন্যাধ্যক্ষ আবদুল্লাহ এ দেশটায় বড় বেশি পাহাড় এই সংলাপ দিয়ে শুরু হয়েছে। এরপরে আসি তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কের প্রথম প্রশ্নটি হচ্ছে পটভূমি কি ছিল, মানে তৃতীয় অঙ্কের পটভূমি কি ছিল? উত্তর হবে উদয়পুরের সভাগৃহে প্রভাতকালে, সেখানে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যের কাহিনী সংঘটিত হয়েছে। সেখানে সামন্তরা দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। রাজকবির নাম কি ছিল? উত্তর হবে মেবারের রাজকবির নাম কিশোর দাস ছিল। পরের প্রশ্ন, যে যে সামন্তের পরিচয় আমরা তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে পেয়েছি তাদের নাম উল্লেখ করো। উত্তর হবে যে যে সামন্তের পরিচয় আমরা তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে পেয়েছি তাদের নাম জয়সিংহ, গোকুল সিংহ, ভূপতি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন, মহাবত খাঁর পিতার নাম কি? উত্তর হবে মহাবত খাঁর পিতার নাম সগর সিংহ। পরের প্রশ্ন, তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য কোথায় সংঘটিত হয়েছে? উত্তর হবে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য যোধপুরের মহারাজ গজসিংহের কক্ষে সংঘটিত হয়েছে। পরের প্রশ্ন, কোন দৃশ্যে কোন কোন চরিত্রের পরিচয় তৃতীয় দৃশ্যে কোন কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়? উত্তর হবে মারোয়ারপতি গজসিংহ, পারিষদ হরিদাস, গজরাজপুত্র অমর সিংহ ও দূতাবেশে অরুণ সিংহ। পরের প্রশ্ন, আমি শুনেছি আপনি বারবার সম্রাটের পক্ষ হয়ে দাক্ষিণাত্যে যুদ্ধ করেছেন, গুর্জর জয় করেছেন, বোধহয় এবার মেবারেও আসবেন। এই নিমন্ত্রণ কে কাকে করে গিয়েছিল? উত্তর হবে সম্রাটের পক্ষ হয়ে দাক্ষিণাত্যে যুদ্ধ করেছেন দূত অরুণ সিংহ, মারওয়ার অধিপতি গজসিংহকে একথা বলেছেন। পরের প্রশ্ন, আমি তাকে পরিত্যাগ করেছি বটে, তবু তাকে এখনো মনে পড়ে, কাকে কার রাত্রিদিন মনে পড়ে?
উত্তর হবে মহাবত খাঁ তার স্ত্রীকে মুসলমান হয়ে পরিত্যাগ করেছিলেন। সেই স্ত্রী কল্যাণীর কথায় তার রাত্রিদিন মনে পড়ে। পরের প্রশ্ন, দৈবারিক শব্দের অর্থ কি? উত্তর হবে দ্বার রক্ষা করেন যিনি, অর্থাৎ দ্বার রক্ষক। পরের প্রশ্ন, মহাবত খাঁর আর একটি আসল কোন পরিচয় পাওয়া গেছে তৃতীয় অঙ্কে চতুর্থ দৃশ্যে? উত্তর হবে রানা সগর সিংহের পুত্র এবং রানা প্রতাপ সিংহের ভ্রাতুষ্পুত্র। মহাবত খাঁ রানা অমর সিংহের ভাই এবং মেবার তার জন্মভূমি এবং মেবারের শেষ বন্ধনটুকু তিনি মুসলমান হয়ে ছিন্ন করেছেন নিজ হাতেই। পরবর্তী প্রশ্ন, আপনার ভবিষ্যৎ মোগলের সঙ্গে জড়িত, তার উন্নতির সঙ্গে আপনার উন্নতি, তার পতনের সঙ্গে আপনার পতন। ভেবে দেখুন খাঁ সাহেব, এই মন্তব্যটি কে কার উদ্দেশ্যে করেছিল? উত্তর হবে মারোয়ার প্রতি গজসিংহ মহাবত খাঁকে যুদ্ধ যাবার তাগিদ বোঝাতে গিয়ে উপরোদ্ধৃত মন্তব্যগুলি করেন। পরের প্রশ্ন, আমি সন্ন্যাস নিয়েছি মহাবত খাঁ, এ কার উক্তি? উত্তর হবে আমি সন্ন্যাস নিয়েছি মহাবত খাঁ মহারাজ রানা সগর সিংহের উক্তি। পরের প্রশ্ন, আমি স্বজন ছেড়ে শোধ মোগলের দাস হয়েছিলাম, তুমি তার উপর উঠেছ, তুমি ধর্ম পর্যন্ত ছেড়েছ, তোমার পাপের সীমা। এই দৃঢ় কঠিন বাক্য কে কার উদ্দেশ্যে করেছেন? উত্তর হবে রাজপথ ছেড়ে দিয়ে এতকাল মোগলের দাসত্ব করা রানা সগর সিংহ তার বিধর্মী হওয়া পুত্র মহাবত খাঁকে পাপের প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে কথাগুলি বলেছিলেন। পরের প্রশ্ন, মুসলমানের আকর গ্রন্থ কোনটি? উত্তর হবে মুসলমানের আকর গ্রন্থ কোরআন। পরের প্রশ্ন, মহাবত খাঁর স্ত্রী কল্যাণীর পিতা গোবিন্দ সিংহের কল্যাণীকে পরিত্যাগের কারণ কি ছিল? উত্তর হবে একটাই কারণ, কল্যাণী হিন্দু হয়েও তার বিধর্মী হয়ে যাওয়া স্বামীর এখনো পূজা করে। পরের প্রশ্ন, মহাবত খাঁ তার পিতার সমস্ত কথা শুনে কি উপায়ে প্রায়শ্চিত্তের পথ বেছে নিয়েছিলেন? উত্তর হবে হ্যাঁ পিতা, আমি প্রায়শ্চিত্ত করব, কিন্তু তা মুসলমান হওয়ার জন্য নয়। একদিন যে হিন্দু ছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত করব। আজ থেকে হিন্দুদের প্রতি অনুকম্পার শেষ রেখা হৃদয় থেকে মুছে ফেলে দিলাম। আজ থেকে আমি প্রতি শিরায় মজ্জা স্নায়ুতে মুসলমান। পরের প্রশ্ন, তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্য কোথায় সংঘটিত হয়েছিল? উত্তর হবে মোগল সম্রাট জাহাঙ্গীরের সভায়, যেখানে সম্রাট জাহাঙ্গীর সভাসদ এবং মোগল সৈন্যাধ্যক্ষ হেদায়েত আলী খাঁ উপস্থিত ছিলেন। পরের প্রশ্ন, যুদ্ধের শেষ পর্যন্ত কি ফলাফল হয়েছিল? মোগল সৈন্যাধ্যক্ষ আবদুল্লাহ প্রাণ বিসর্জন করেছিলেন। তার এক সৈন্যাধ্যক্ষ হেদায়েত আলী খাঁ যুদ্ধে হেরে বন্দী হয়ে শেষ পর্যন্ত রানার কৃপায় মুক্ত হয়েছিলেন। পরের প্রশ্ন, জাহাঙ্গীর কাকে মেবারে রানা করে চিত্তোর দুর্গে পাঠিয়েছিলেন? উত্তর হবে জাহাঙ্গীর রানা মগর সিংহের মেবারে রানা করে চিত্তোর দুর্গে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন, তিনি সেই চিত্তোর দুর্গ কার কাছে সমর্পণ করে দিয়েছিলেন? উত্তর হবে তিনি সেই চিত্তোর দুর্গ রানা অমর সিংহের হাতে সমর্পণ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, সম্রাট আকবর ছলনা করে কাকে বধ করেছিলেন? উত্তর হবে সম্রাট আকবর ছলনা করে জয়মল্লকে বধ করেছিলেন। পরের প্রশ্ন, সম্রাট আকবর কি চিত্তোর রাজ্যটিকে ন্যায়সঙ্গত যুদ্ধে জিতেছিলেন? উত্তর হবে সম্রাট আকবর চিত্তোর রাজ্যটিকে ন্যায়সঙ্গত যুদ্ধে জিতেছিলেন না, তিনি ছলনার আশ্রয় নিয়েছিলেন। পরের প্রশ্ন, রানা অমর সিংহের ভ্রাতা কে ছিলেন? উত্তর হবে রানা অমর সিংহের ভ্রাতা রানা প্রতাপ সিংহ ছিলেন। পরের প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় দাঁড়িয়ে কে নিজেই নিজের বক্ষে ছুরির আঘাত করে নিজেকে হত্যা করলেন? উত্তর হবে সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় দাঁড়িয়ে রানা সগর সিংহ নিজেই নিজের বক্ষে ছুরির আঘাত করে নিজেকে হত্যা করলেন। এবার আসি চতুর্থ অঙ্কে। চতুর্থ অঙ্কের প্রথম প্রশ্ন, চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যের পটভূমি কি ছিল? উত্তর হবে উদয় সাগরের তীরে রানা অমর সিংহ একটি বেদির উপর হেলান দিয়ে বসিয়াছিলেন। উদয় সাগরের জনকল্লোল শ্রুত হচ্ছিল। সন্নিহিত একটি বক্ষের উপর একটি কোকিল ডাকছিল। রানা চক্ষু মুদিত করে তা শুনছিল। কিয়ার দূরে রমণীগণ হরি উৎসব নৃত্যগীত করছিল। পরের প্রশ্ন, আমি চিরকাল দেখে আসছি যে
মাগুলি চিরকাল জন্মায় সত্য যুগে, তাদের মেয়েগুলো জন্মায় সব কলি যুগে, কার উক্তি? উত্তর হবে, আমি চিরকাল দেখে আসছি যে মাগুলি চিরকাল জন্মায় সত্য যুগে আর তাদের মেয়েগুলো জন্মায় সব কলিযুগে, রানা অমর সিংহের উক্তি। পরের প্রশ্ন, যোধপুরের রাজসভায় কার পুত্রকে দূত করে পাঠানো হয়েছিল? উত্তর হবে, যোধপুরের রাজসভায় সত্যবতীর পুত্র অরুণ সিংহর পুত্রকে দূত করে পাঠানো হয়েছিল। পরের প্রশ্ন, চিতোর স্বর্গ অবরোধকালে পরভোজের সেনাপতি কে ছিলেন? উত্তর হবে, চিতোর স্বর্গ অবরোধকালে পরভোজের সেনাপতি মহাবত খাঁ হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বজাতির উপর পীড়ন করে হিন্দুর যত আনন্দ, এত আনন্দ তার কিছুতে নয়, কার উক্তি ছিল এটা? উত্তর হবে, স্বজাতির উপর পীড়ন করে হিন্দুর যত আনন্দ, এত আনন্দ তার কিছুতে নয়, মহাবত খাঁর উক্তি ছিল। পরের প্রশ্ন, কল্যাণীর ভ্রাতার নাম কি? উত্তর হবে, কল্যাণীর ভ্রাতার নাম অজয় সিংহ। এরপরের প্রশ্ন, অজয় সিংহের মৃত্যু কিভাবে হয়েছিল? উত্তর হবে, মহাবত খাঁর সৈন্যরা নিরীহ গ্রামবাসীদের হত্যা করছিল, অজয় সিংহ তাদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছে। পরের প্রশ্ন, অজয় সিংহের বোন কল্যাণীর কি হয়েছিল? উত্তর হবে, মহাবত খাঁর সৈন্যরা কল্যাণীকে ধরে নিয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, অজয় সিংহ কার পুত্র? উত্তর হবে, অজয় সিংহ গোবিন্দ সিংহের পুত্র। পরবর্তী প্রশ্ন, শুনেছেন খাঁ সাহেব এবার মেবার নারীগণ অস্ত্র ধরেছেন, এই উক্তি কার? উত্তর হবে, মহারাজ গজ সিংহের। পরের প্রশ্ন, এইসব মহাত্মারা হিন্দু ধর্মের ধ্বজা উড়াচ্ছেন, হিন্দু তোমরা সাম্রাজ্য হারিয়েছ সহ্য হয়, কিন্তু সঙ্গে সঙ্গে মনুষ্যত্বটুকুও হারিয়েছে, এই উক্তি কার? উত্তর হবে, এইসব মহাত্মারা হিন্দু ধর্মের ধ্বজা উড়াচ্ছেন, হিন্দু তোমরা সাম্রাজ্য হারিয়েছ সহ্য হয়, কিন্তু সঙ্গে সঙ্গে মনুষ্যত্বটুকু হারিয়েছে, এই উক্তি মহাবত খাঁর। পরের প্রশ্ন, বীরবর আমি সে দুর্গে প্রবেশ করতে চাই না, কোন দুর্গের কথা বলা হয়েছে? উত্তর হবে, বীরবর আমি সে দুর্গে প্রবেশ করতে চাই না, মেবারের উদয়পুর দুর্গের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহের মৃত্যু কিভাবে ঘটেছিল? উত্তর হবে, মহাবত খাঁর সঙ্গে গোবিন্দ সিংহের কথোপকথনকালে পশ্চাৎ থেকে মহারাজ গজ সিংহ এসে গোবিন্দ সিংহকে গুলি করে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, শাহজাদা খুরশের যুদ্ধে অবতীর্ণ হবার কারণ কি ছিল? উত্তর হবে, মোগল সেনাপতি মহাবত খাঁ মেবারের বিরুদ্ধে অস্ত্র পরিত্যাগ করে সম্রাটকে পত্র লিখেছিলেন, তাই শাহজাদা খুরম স্বয়ং নিজেই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। পরের প্রশ্ন, সত্যবতীকে বন্দিনী করবার কারণ কি ছিল? উত্তর হবে, মেবার পতন হয়েছে জেনেও মোগলের কর্তৃত্ব না স্বীকার করে চাকরি সত্যবতী মেবারের স্বদেশপ্রেমের মাহাত্ম্য তার গানে কীর্তন করছিলেন, তাই মোগল সেনাপতি হেদায়েত আলী খাঁ তাকে বন্দিনী করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, মুসলমান ধর্ম গ্রহণ করবার পূর্বে মহাবত খাঁর পূর্ব নাম কি ছিল? উত্তর হবে, মুসলমান ধর্ম গ্রহণ করবার পূর্বে মহাবত খাঁর পূর্ব নাম মহিপত ছিল। পরের প্রশ্ন, শাহজাদা খুরম আসলে কে ছিলেন? উত্তর হবে, মোগল সম্রাট শাহজাহান। শাহজাহানের বাল্যনাম বা ডাক নামই হল খুরম। পরের প্রশ্ন, বিশ্বপ্রেম প্রতিদান চায় না, যোগ্য অযোগ্য বিচার করে না, সে সেবা করে খুশি, এই অসাধারণ মন্তব্যটি কার মুখ দিয়ে বলিয়াছেন নাট্যকার? উত্তর হবে, এই অসাধারণ সংলাপটি মানসীর মুখ দিয়ে বলিয়াছেন নাট্যকার। পরের প্রশ্ন, জাতীয় উন্নতির পথ কিসের মধ্য দিয়ে বলা হয়েছে? উত্তর হবে, জাতীয় উন্নতির পথ আলিঙ্গনের মধ্য দিয়ে বলা হয়েছে। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত কারা আলিঙ্গনাবদ্ধ হয়েছিল? উত্তর হবে, রানা অমর সিংহ এবং তার ভ্রাতা মহাবত খাঁ আলিঙ্গনাবদ্ধ হয়েছিল। লাস্ট প্রশ্ন, নাটকে মোট কটি গান রয়েছে? উত্তর হবে, নাটকে মোট 11টি গান রয়েছে। তো স্টুডেন্ট, তোমরা যদি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত
দেখে থাকো এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, আজ এখানেই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।